শিবানী অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল, কিন্তু বড়লোক হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। আর শিবানী কমল নামে এক গরিব ছেলেকে পছন্দ করত। কমল শিবানীর বাবার ফ্যাক্টরিতেই লোহা কাটার কাজ করে। শিবানী একদিন তার বাবার সঙ্গে ফ্যাক্টরিতে গেলে তার কমলের সঙ্গে আলাপ হয়। কমলের খুবই শান্ত এবং স্নিগ্ধ ব্যবহারে শিবানী তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে। ফলে কিছুদিনের মধ্যে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন, শিবানী, তোমাকে আমার ভীষণ পছন্দ, কিন্তু আমি জানি তুমি অনেক বড় লোক, তাই আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে তোমার বড় লোক মা বাবা কিছুতেই আমাদের এই সম্পর্ককে মেনে নেবে না। তুমি আমাকে সবসময় ভুল বোঝো কমল। তোমার পরিবার গরিব হলেও আমার তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আর আমার বাবা মা যদি রাজি না হয়, আমি তাহলে তাদের অমতে গিয়েই তোমাকে বিয়ে করব। এখন তুমি আমাকে যতই বিয়ে করতে রাজি থাকো না কেন, বিয়ের পরে গরিব শ্বশুর বাড়ি তোমার 2 বেলা আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে ভীষণ অসুবিধা হবে। কারণ আমি জানি তোমার বাবা মা তোমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াই, কিন্তু তবুও তুমি যখন জোর করছো, আমি তোমার বাবা মায়ের কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো, কেমন? কমল বিয়ের প্রস্তাব দিতে শিবানীর বাবা মায়ের কাছে যায়। তারা এমন কথা শুনে গরিব কমলকে অনেক অপমান করে, কারণ শিবানীর বড়লোক বাবা মা মেনে নিতে পারে না যে তাদের একমাত্র আদরে মেয়ে এরকম গরিব শ্বশুর বাড়িতে সংসার করবে। তাই তারা অপমান করে কমলকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু শিবানী তাদের অমতে গিয়েই কমলকে বিয়ে করে। বিয়ের পর সে কমলের সঙ্গে গরিব শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি দরজা খোলো, দেখো আমার সাথে কাকে নিয়ে এসেছি। ছেলের গলার আওয়াজ শুনে স্বপ্না দেবী তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে। দরজা খুলে সে দেখে যে তার ছেলের পাশে একটি সুন্দর ফুটফুটে মেয়ে বেনারসি পরে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে তার ছেলে কমল বিয়ে করে বউকে নিয়ে এসেছে। কমল, তুই এত বড় হয়ে গেছিস যে আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে আসলি। তোর মাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? তুই ভালো করেই তো জানিস যে আমাদের পরিবারের অবস্থা কেমন, আর এমন গরিব পরিবারে তুই তোর বউকে নিয়ে এসে তুললি। আরে তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, আগে আমরা তো ঘরে যাই। কমল শিবানীকে নিয়ে ঘরে আসে। সে তার মাকে সব ঘটনা খুলে বলে। শিবানী খুব বড়লোক পরিবার থেকে গরিব পরিবারে বউ হয়ে আসায় তার শাশুড়ি মা শিবানীর ভালো থাকা এবং এলাহি খাওয়া দাওয়া নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে। আপনি একদম চিন্তা করবেন না, আমি যতই বড়লোক পরিবারের মেয়ে হই না কেন, আমি ঠিক আমার শ্বশুর বাড়িতে মানিয়ে চলতে পারবো। আর আপনাদেরকে আমাকে বড়লোকের মতো খাওয়া দাওয়াও দিতে হবে না, আমি ঠিক আপনাদের মতো করে মানিয়ে গুছিয়ে খেয়ে বাঁচতে পারবো। ঠিক আছে মা, আর আমরাও চেষ্টা করব তোমাকে যাতে সব রকম সুযোগ সুবিধা দিয়ে ভালো রাখা যায়। শিবানী তার গরিব শ্বশুর বাড়িতে সংসার করতে শুরু করে। সেই সংসারে জামা কাপড় কাচা থেকে শুরু করে রান্না বান্না বাসন মাজার সমস্ত কাজই করে, কিন্তু খাওয়া দাওয়ার সময় তাকেও সবার মতো পেট মেরে খেতে হয়। যখন সে বাপের বাড়িতে থাকতো তখন তার বাবা না চাইতেই তার মেয়েকে সবসময় রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে খাওয়াতো, কিন্তু এখন তাকে একটা রুটি 3 জনের সঙ্গে ভাগাভাগি করে খেতে হচ্ছে বলে শিবানীর পেটে সবসময় খিদে থেকেই যায়। একদিন, আমার বাপের বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। আজকে সকাল থেকে শুধু সিদ্ধ ভাত ছাড়া আর কিছুই খাইনি, তার উপর বাড়ির সব কাজ আমাকেই করতে হচ্ছে। এতক্ষণে আমি যদি বাবার কাছে থাকতাম তাহলে বাবা আমাকে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি, চিকেন চাপ, রেশমি কাবাব সবই কিনে এনে খাওয়াতো, কিন্তু এখন চাইলেও তো আমি টাকার অভাবে কিছু খেতে পারবো না। এভাবে প্রত্যেকদিন শিবানী পেট মেরে খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে শিবানী জানতে পারে যে সে 2 মাসের অন্তঃসত্ত্বা, তাই তার খিদের পরিমাণ ও খাবারের চাহিদা আরো বেড়ে যায়। কমল, আমার না ভীষণ পরিমাণে ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছে করছে। কতদিন আমি ফুচকা খাইনি, আমাকে একটু ফুচকা কিনে এনে খাওয়াবে প্লিজ? আর এখন আমার খিদেটা একটু বেশিই পাচ্ছে। আমার কাছে ফুচকা কেনার মতো টাকা নেই শিবানী, তুমি তো কোনোদিনই আমার কাছে কোনো কিছু খাবারের আবদার করোনি, কিন্তু আজকে অন্তঃসত্ত্বা হয়ে একটু ফুচকা খেতে চাইছো, আর আমি তোমাকে সামান্য ফুচকা পর্যন্ত খাওয়াতে পারছি না। ওই প্লিজ ক্ষমা করে দাও। শিবানী নিজের মুখে মনের দুঃখ প্রকাশ না করলেও সে ভালোভাবে টাকা না থাকার কষ্ট বুঝতে পারে। তার যদি এখন বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হতো তাহলে তাকে খাওয়ার জন্য এভাবে কষ্ট পেতে হতো না। আর অন্যদিকে নিজের বউকে ফুচকা খাওয়াতে না পেরে কমলেরও মনে মনে খুবই অনুশোচনা হয়। এভাবে কষ্ট করে প্রায় 9 মাস কাটে। শিবানী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সে তার মেয়ের নাম রাখে মিষ্টি।
মেয়ে যখন ছোট থাকে তখন শিবানী তাকে যা খাওয়ায় মিষ্টি তাই খেয়ে নেয়, কিন্তু মিষ্টি যত বড় হতে থাকে তার খিদের পরিমাণও বাড়তে থাকে। দেখতে দেখতে এভাবেই 6 বছর কেটে যায়। মা, ও মা, আমার বান্ধবীরা সবাই কত ভালো ভালো রেস্টুরেন্টের খাবার খায়, পিৎজা খায়, চাউমিন খায়, বার্গার খায়, কিন্তু তুমি সবসময় আমাকে শুকনো শুকনো রুটি আর আলুর তরকারি দাও। আমার আজকে খুব বার্গার খেতে ইচ্ছে করছে, আমাকে রেস্টুরেন্ট থেকে বার্গার কিনে এনে দাও না মা। বার্গারের তো অনেক দাম রে মা, তোর বাবা আমাকে অত টাকা দেয় না। ঘরে যা শাকসবজি আছে আমি তাই দিয়ে তোকে বার্গার বানিয়ে দিচ্ছি, তুই ঘরোয়া বার্গার খা কেমন? এই বলে শিবানী ঘরে থাকা শাকসবজি দিয়ে এবং বাসি তরকারি আর রুটি দিয়ে মিষ্টির জন্য বার্গার বানিয়ে দেয়। কিন্তু মিষ্টির এরকম ঘরোয়া বার্গার মুখে রোচে না, তাই সে তার মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। কিন্তু শিবানী টাকার অভাবে নিজের মেয়ের খাওয়া দাওয়ার ইচ্ছা পর্যন্ত পূরণ করতে পারে না। সে প্রত্যেকদিন বাজার থেকে নানান রকম কম দামি সবজি কিনে নিয়ে এসে তার মেয়েকে রেস্টুরেন্টের মতো খাবার রান্না করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার এরকম রান্না বান্না একেবারেই ভালো খেতে হয় না। আমার ভালো লাগে না রোজ এরকম খাবার খেতে, এরকম বাসি শাকসবজি দিয়ে বার্গার, তারপর পোড়া পোড়া চাউমিন, এগুলো কি মানুষ খেতে পারে? আমি ছোট বলে তুমি যা ইচ্ছে তাই আমাকে রান্না করে খাওয়াবে, আর আমি কিছু বলতেও পারবো না। এই বলে মিষ্টি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। নিজের মেয়ের খাওয়ার কষ্ট দেখে শিবানীর চোখেও জল চলে আসে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শিবানী বাজার থেকে শাকসবজি কিনে বাড়িতে ফিরছে, এমন সময় একটি বড় রেস্টুরেন্টের বাইরে টাঙানো ব্যানারের দিকে তার চোখ পড়ে। ওই রেস্টুরেন্টের ব্যানারে লেখা ছিল, আমাদের রেস্টুরেন্টে নানান রকম দেশি আর বিদেশি রান্না করার জন্য একটা খুব ভালো শেফের প্রয়োজন। যদি কেউ ভালো রান্না করতে পারেন আর তার কাছে যদি হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই ব্যানারের লেখা পড়ে শিবানী খুবই খুশি হয়। যাই, রেস্টুরেন্টে গিয়ে একবার যোগাযোগ করি, আমাকে যদি রাঁধুনি হিসেবে রাখে তাহলে আমি টাকা ইনকাম করতে পারবো, আর আমাদের আর তাহলে খাওয়ারও কোনো কষ্ট হবে না। শিবানী তক্ষুনি গিয়ে রাঁধুনির কাজ করার জন্য রাকেশ বাবুর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু সে পেশাদারি শেফ না হওয়ায় আর শিবানীর কাছে কোনো হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট না থাকায় রাকেশ বাবু শিবানীকে নিজের রেস্টুরেন্টের রাঁধুনি হিসেবে রাখতে চায় না। স্যার, আমাকে একদিনের জন্য হলেও আপনার রেস্টুরেন্টের রাঁধুনি হিসেবে রেখে দেখুন, আমি ভীষণ ভালো রান্না করতে পারি। আসলে আমার বাপের বাড়ি অনেক বড়লোক ছিল বলে আমি কোনোদিনও টাকার কষ্ট বুঝতে পারিনি। আমি ভাবিনি আমাকে বাইরে কাজ খুঁজতে হবে, তাই এখন কষ্টের দায়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আপনি দয়া করে আমাকে একটা সুযোগ দিন। একেই আমার রেস্টুরেন্ট চলছে না, তারপরে গরিব মহিলাকে রাঁধুনি হিসেবে রাখলেও আরো তো এই রেস্টুরেন্টের কোনো লোক আসবে না। তবু এই মহিলা যখন এতবার করে বলছে তখন একবার একে রাঁধুনি হিসেবে রেখেই দেখি, পরে না হয় অজুহাত দিয়ে বাদ দিয়ে দেওয়া যাবে। এই ভেবে রাকেশ বাবু শিবানীকে তার রেস্টুরেন্টের রাঁধুনি হিসেবে নিযুক্ত করে। শিবানীর হাতে রান্নার স্বাদ এতই ভালো ছিল যে সেই রেস্টুরেন্টে ভিড় একেবারেই উপচে পড়ে। রাকেশ বাবু এত লোককে একসঙ্গে বসতে দেওয়ার জায়গাও পায় না, কিন্তু তবুও এতে যে শিবানীর রান্নার কৃতিত্ব আছে এটা সে মনে করে না। দিনের শেষে শিবানীর রাঁধুনির কাজ সম্পন্ন হলে রাকেশ বাবু তাকে 500 টাকা দেয়। আমি জীবনে প্রথম নিজে টাকা রোজগার করলাম, এই টাকা দিয়ে আমি মিষ্টির জন্য রেস্টুরেন্টের পিৎজা আর বার্গার কিনে নিয়ে যাব, ও অনেক খুশি হবে। আমার মেয়ে জীবনে প্রথমবার বাইরের রেস্টুরেন্টের খাবার খাবে। এই বলে শিবানী সেই 500 টাকা নিয়ে পাশের বড় পিৎজা পার্লারে যায়। শিবানী তার মেয়ের জন্য বেশ বড় চিকেন বারবিকিউ পিৎজা এবং বার্গার কেনে। সে ওই দামি দামি খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। মায়ের হাতে এত বড় রেস্টুরেন্টের 2টো প্যাকেট দেখে শিবানী খুবই খুশি হয়। এই নে মিষ্টি, তোর জন্য আমি পিৎজা আর বার্গার কিনে এনেছি, তুই মনের সুখে রেস্টুরেন্টের খাবার খা। এই প্লাস্টিকে পিৎজা আর বার্গার আছে, নে ধর। তাই মা, তুমি আমার জন্য পিৎজা আর বার্গার নিয়ে এসেছো? কি মজা, আমি জীবনে প্রথমবার এত বড় রেস্টুরেন্টের পিৎজা আর বার্গার খাবো, কি মজা। এই বলে মিষ্টি তাড়াতাড়ি করে সব রেস্টুরেন্টের খাবার একাই খেয়ে নেয়। নিজের মেয়েকে রোজগার করা টাকা দিয়ে খাবার খাইয়ে শিবানী খুবই শান্তি পায়। সে বাড়ির প্রত্যেককে রেস্টুরেন্টের রাঁধুনির কাজের ব্যাপারে জানালে তাদেরও কোনো আপত্তি থাকে না।
কিন্তু পরের দিন সকালে শিবানীর ভীষণ পরিমাণে জ্বর হওয়ায় সে আর রেস্টুরেন্টে রান্নার কাজ করতে যেতে পারে না। আর রাকেশ বাবুর রেস্টুরেন্টে সেরকম ভিড়ও হয় না, তাই সে মনে মনে বুঝতে পারে যে শিবানীর হাতে রান্নায় জাদু আছে। কিন্তু তবুও সে মালিক হওয়ায় কর্মচারীর কাছে নত হতে চায় না। ওই গরিব শিবানীর পেটে কাজের খিদে থাকলেও এখনই দৌড়ে আসবে। হতে পারে আজকে সোমবার, তাই রেস্টুরেন্টে ভিড় হচ্ছে না। আমি যে করেই হোক ওই মহিলাকে আমার রেস্টুরেন্টের রাঁধুনি হিসেবে রাখতেই হবে, কারণ উনি কালকে ভালো রান্না করেছিলেন বলে আমার বেশ ভালোই গ্রাহক খাবার খেয়েছে। আমি বেশ ভালোই টাকা রোজগার করেছি, কিন্তু আজকেও রান্না না করে রেস্টুরেন্টে থেকেও খাবারই খেতে আসছে না। এই ভেবে রাকেশ বাবু শিবানীর বাড়ির খোঁজ করতে বেরিয়ে পড়ে। প্রায় বেশ কিছুক্ষণ পর সে শিবানীর বাড়িতে এসে পৌঁছায়। শিবানী, তুমি কাল থেকে আমার রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করবে, আর এই চাকরি তোমার পার্মানেন্ট। আমি তোমায় মাস গেলে 30,000 টাকা মাইনে দেবো। কি তুমি রাজি তো? কারণ সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে এত বড় ভালো কাজের সন্ধান নিজে পায়ে হেঁটে তার কাছে আসবে। রাকেশ বাবু যে শিবানীর হাতে রান্নার মর্ম বুঝতে পেরেছে তা দেখে শিবানী খুবই খুশি হয়। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনি আমার মতো গরিব মহিলাকে এত টাকা রাঁধুনি হিসেবে দেবেন, আমার এটা পরম সৌভাগ্য। শিবানীর জ্বর ঠিক হয়ে গেলে সে রাকেশ বাবুর রেস্টুরেন্টে রাঁধুনি হিসেবে যোগদান করে। সেদিনের পর থেকে শিবানী প্রত্যেকদিন রেস্টুরেন্টে গিয়ে রান্না করে, আর তার রান্নার স্বাদে রাকেশ বাবুর রেস্টুরেন্টের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। শিবানী প্রত্যেকদিন তার মেয়ের জন্য বাইরের রেস্টুরেন্টের খাবারও নিয়ে আসে। ধীরে ধীরে তাদের পরিবারে আর কোনো টাকারও কষ্ট থাকে না। মিষ্টিও তার মায়ের কাছ থেকে প্রত্যেকদিন রেস্টুরেন্টের খাবার খেতে পেয়ে ভীষণ আনন্দিত হয়। তুমি একজন মহিলা হয়ে যা করেছো, আমি পুরুষ মানুষ হয়ে তাই করতে পারিনি। তুমি অনেক ধন্যবাদ শিবানী। তোমরা যদি আমাকে সাহায্য না করতে আমি কোনোদিনও জীবনে এই জায়গায় পৌঁছতে পারতাম না। আর ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। না হলে আমি যদি আমার বাবার বড়লোক পরিবারে থাকতাম তাহলে কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেও পারতাম না। কিন্তু আমি স্বামী হয়ে তোমার জন্য কিছুই করতে পারিনি, এটা আমার সারা জীবনের আফসোস রয়ে গেল। শিবানী প্রত্যেক মাসে 30,000 টাকা মাহিনা পেলে সেই টাকার বেশিরভাগটাই সংসারে দেয়। শিবানী নিজের মাস মাহিনা থেকে কিছু টাকা জমাতেও শুরু করে। বেশ কিছু বছর পর সেই জমানো টাকা দিয়ে সে নিজের জন্য এক জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্ট খোলে। তার রেস্টুরেন্ট এতই ভালো চলে যে ধীরে ধীরে নিজের বাবার থেকেও সে বেশি বড়লোক হয়ে যায়। এভাবে শিবানী তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।